দর্শক, খুবই গুরুত্বপূর্ণ খবর আছে। ইয়েমেন সৌদি আরবের উপরে নৌ ব্লকেড অর্থাৎ নৌ অবরোধ আরোপ করেছে। এই প্রেক্ষাপটে মনে হচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি মারাত্মকভাবে বদলে গেল। এই অবস্থায় সৌদি আরবের সাথে যদি ইয়েমেনের যুদ্ধ শুরু হয় তাহলে পাকিস্তান কি করবে সেটা এখন দেখার বিষয়। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি পরিষ্কার ঘোষণা দিয়েছেন যে আমেরিকার সাথে মূলত ইরান এখন ফুল স্কেল অর্থাৎ পূর্ণাঙ্গ যুদ্ধের ভেতরে রয়েছে এবং এই যুদ্ধের প্রেক্ষাপটে দেশের জনগণকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার কথা বলেছে। এদিকে ওয়াশিংটন পোস্ট, আমেরিকার খুব প্রভাবশালী পত্রিকা, সেই পত্রিকা বলছে যে আমেরিকা এবং ইরান একেবারে পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বার প্রান্তে। এদিকে আজকে ইরানের আইআরজিসির নৌ ইউনিট অর্থাৎ নৌবাহিনী বাহরাইন এবং কুয়েতে 3 দফা হামলা চালিয়েছে। এই হামলাগুলো মার্কিন নৌবাহিনীকে লক্ষ্য করে। 2 দিন আগে যে বলেছিল সেই ঘোষণা সম্ভবত বাস্তবায়ন শুরু হয়েছে। এপাশে দক্ষিণ কোরিয়া মধ্যপ্রাচ্য থেকে তাদের সমস্ত নাগরিকদের সরে যেতে বলেছে, চলে যেতে বলেছে। এদিকে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে তাদের কোনো নাগরিক যেন এই মুহূর্তে ইরান সফর না করে, অর্থাৎ ইরানে যাওয়া নিষেধ। তার মানে দাঁড়াচ্ছে পরিস্থিতি খুবই খারাপ। এই অবস্থায় তেলের দাম বেড়ে $90 উপরে চলে গেছে প্রতি ব্যারেল। আমেরিকায় তারা গ্যাসোলিন বলে, গ্যাসোলিনের দাম প্রতি গ্যালন $4 পৌঁছেছে, যেটা 1 বছর আগে এর চেয়ে অনেক কম ছিল। তার মানে আমেরিকার ভোক্তাদের ভেতরেও কিন্তু একটা মারাত্মক অসন্তোষ তৈরি হচ্ছে। এই প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন তাদের সামনে কূটনীতির দরজা খোলা। এদিকে ইরানের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই তিনি বলেছেন যে তারা সুনির্দিষ্ট মিডিয়েটর অর্থাৎ মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে যুদ্ধবিরতি বা যুদ্ধ কমানোর প্রস্তাব পেয়েছেন, কিন্তু ইরান এই বিষয় নিয়ে ভাবছে না। ইরানের পক্ষ থেকে বরং ঘোষণা দেওয়া হয়েছে আইআরজিসির পক্ষ থেকে যে তারা মার্কিন বাহিনীকে চরম শিক্ষা দেবে, যে শিক্ষার কারণে বিশ্বের আর কেউ যাতে ইরানের দিকে আগ্রাসন চালানোর চিন্তাও না করে। সুপ্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন আমি যে খবরগুলোর মূল পয়েন্ট তুলে ধরলাম সেগুলো প্রত্যেকটা কত গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তে মধ্যপ্রাচ্য কার্যত অগ্নিকুণ্ডের উপরে দাঁড়িয়ে আছে এরকম একটা পরিস্থিতি। এই অবস্থা আসলে কি হতে যাচ্ছে এবং আদৌ কি কূটনৈতিক কোনো প্রক্রিয়া এখানে কাজে লাগবে কিনা, এ সমস্ত নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। প্রথমেই যে খবর আমি আপনাদেরকে জানিয়েছি সেটার একটু ইলাবোরেট করি। সৌদি আরবের উপরে ইয়েমেন একেবারে পরিষ্কারভাবে নৌ অবরোধ আরোপ করেছে, অর্থাৎ সৌদি আরব এখন আর ইয়েমেনের উপকূলীয় ভাগ বা ইয়েমেনের নিয়ন্ত্রণে যে সমস্ত জলসীমা আছে সেগুলো আর পার হতে পারবে না। সেটা কি বাব আল মানদেব প্রণালী। এখানে আমাদের অনেকের প্রশ্ন আসতে পারে যে সৌদি আরব বাব আল মানদেব প্রণালী ব্যবহার করে কিনা। সৌদি আরব হরমুজ প্রণালী ব্যবহার করে যে সমস্ত তেল ইউরোপ আমেরিকার দিকে পাঠায় বা উত্তর আফ্রিকার দিকে পাঠায়, সেই সমস্ত তেল এডেন উপসাগর হয়ে বাব আল মানদেব প্রণালী হয়ে লোহিত সাগর দিয়ে, সুয়েজ খাল দিয়ে, ভূমধ্যসাগর দিয়ে যায়। আর এই হরমুজ প্রণালীর ক্রাইসিসের কারণে তেলের একটা বিরাট অংশ প্রায় প্রতিদিন লোহিত সাগরের যে ইয়ানবু বন্দর, এই বন্দর দিয়ে প্রায় 50 থেকে 60 লাখ ব্যারেল তেল পরিশোধিত অপরিশোধিত মিলে রপ্তানি করে। এই তেলের একটা অংশ ইউরোপের দিকে, উত্তর আফ্রিকার দিকে যায়, আর একটা অংশ এশিয়ার দিকে আসে। ভারত, চীন বা জাপান, কোরিয়া, হয়তো আরও কেউ কেউ নেয়। তো সেক্ষেত্রে এই হরমুজ প্রণালী ব্যবহার করে তেল পাঠালেও অথবা ইয়ানবু বন্দর ব্যবহার করে তেল পাঠালেও বাব আল মানদেব প্রণালী ব্যবহারের কিন্তু প্রশ্ন আসে। অর্থাৎ বাব আল মানদেব প্রণালী দিয়ে প্রতিদিন সৌদি আরব যে পরিমাণে তেল এখন পরিবহন করে বা রপ্তানি করে তার মূল্য প্রায় প্রতিদিন 52,000 কোটি টাকা। ফলে সৌদি আরবের উপর যখন ইয়েমেনের হুতিরা
নৌ ব্লকেড আরোপ করছে, নৌ অবরোধ আরোপ করছে, তখন কিন্তু সৌদি আরব মারাত্মক রকমের সংকটে পড়ে যাবে। ওপাশে হরমুজ প্রণালী দিয়ে সংকট, এপাশে বাব আল মানদেব প্রণালী দিয়ে সংকট। অতএব সৌদি আরব কিন্তু বড় রকমের সংকটে পড়ে গেল। এখন প্রশ্ন আসতে পারে, ইয়েমেনের হুতিরা কেন সৌদি আরবের উপরেই এই নৌ অবরোধ আরোপ করলো? আপনারা সবাই জানেন, কিছুদিন আগে ইরানের সর্বোচ্চ নেতা, শহীদ সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজা এবং দাফন অনুষ্ঠানে ইয়েমেনের কিছু লোক গিয়েছিল। তাদেরকে ইরানের বিমান ইয়েমেন থেকে ইরানে নিয়ে গিয়েছিল এবং ইরান থেকে ইয়েমেনে ফেরত দিয়েছিল। আপনারা সবাই হয়তো জানেন, আমি বলেছি, তারপরে আজকে জাস্ট উল্লেখ করছি প্রেক্ষাপটটা কি। যেদিন ইয়েমেনের লোকজনকে